বা আপনি আর হ্যাঁ, একটু এই পাশে চলে আসেন, মানে আপনি আপনার রাইট সাইডে চলে আপু যান আর আপু আমরা লাইভে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেমন আছেন আপু? প্রথমে এটা দিয়ে ভালো শুরু আছি করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আপনাদের দোয়ায়। বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। আজকে অনেকদিন পর আমরা আবার হাজির হলাম আমাদের লেডি আড্ডাতে। ১ বছর শেষ হয়ে গেল আমাদের লেডি আড্ডার। ১২টি এপিসোড হয়েছে আমাদের লেডি আড্ডার। এবার আজকে ১৩টি। এটাকে আনলাকি 13 বলা যাবে না, বরং লাকি বলা যাবে। কারণ আমরা নতুন বছরে নতুন সিজন শুরু করছি। আজকে আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় টিনা আপু। আপনারা নিশ্চয়ই যারা আমাদের সঙ্গে সবসময় আছেন তারা নিশ্চয়ই টিনা আপুকে চিনেন। আমাদের সঙ্গে আছেন, উনি নিজেতে আছেন আমাদের বন্ধু হিসেবে, আমাদের অনলাইন আর্টিস্ট গুলো আছেন আমাদের বন্ধু অভিভাবক হিসেবে। অনেক ধন্যবাদ টিনা আপু আজকে আমাদের মাঝে আসার জন্য। আজকে আমরা একটু আমাকে দুপুরে ইনভাইট চলে করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, অনেক আমরা ধন্যবাদ। দুপুর গড়িয়ে বিকেলে চলে আসলাম না আপু? হ্যাঁ, বুঝিনি। আর বলে আমরা অনেকটা দুপুর গড়িয়ে বিকেলেই চলে আসলাম। হ্যাঁ, শুভ অপরাহ্ন বলতে হবে। হ্যাঁ, আসলেই তাই। তো ব্যস্ততার ফাঁকে, অনেক ব্যস্ততার ফাঁকে যে টিনা আপু আমাদেরকে টাইম দিয়েছেন, এজন্য টিনা আপুকে আগে ধন্যবাদ জানাই। এবার টিনা আপু কিছু বলেন। আম, আমি শারমিনা চৌধুরী টিনা। আমার পরিচয়, আহ, আমি জাস্ট নিজেকে একটু ইন্ট্রোডিউস করি। আমি আসলে পড়াশোনা করেছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবং ওখানেই নৃবিজ্ঞানে আমার পড়াশোনা, অনার্স এবং মাস্টার্স। ওখানেই বেড়ে ওঠা, আমাদের বাড়িও চট্টগ্রাম, একদম যেটাকে বলে 100% চট্টগ্রামের মানুষ আমি। তবে গত 10 বছর যাবৎ ঢাকা অবস্থান করছি, আমার হাজবেন্ডের কর্মস্থল এখানে। তো আমি ঢাকাতেই থাকছি। তো আমার মানে একেবারে শিশুকাল বেড়ে ওঠা সবই চট্টগ্রামে। এবং আমার যদি অ্যাক্টিভিটি বলেন, তাহলে হলো আমি একসময় শিক্ষকতা করেছি, স্কুলেও করেছি, একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি প্রায় 4 বছর, প্রায় 5 বছর হবে। দেন আমি আহ, শিক্ষকতার দিকে আহ মানে আমি ছেড়ে দিয়েছি অ্যাকচুয়ালি। ছেড়ে দেওয়ার কারণটা হলো শিক্ষকতা এনজয় করতাম, কিন্তু তারপরেও আমি আবার গান গাই, খুব ছোটবেলা থেকে গান গাই। তো এক সময় মনে হলো যে আমার মনে হয়, হয় না যে সৃষ্টিকর্তা এক একজনকে এক একটা উসিলায় পৃথিবীতে পাঠান, এক একটা কাজ এক একজনের জন্য দিয়ে দেন উনি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার জীবনের প্রায় অর্ধেকটা পার করেছি কিনা, নিশ্চয়ই পার করে ফেলেছি। তো এতদিন সময় লেগে গেছে বুঝতে যে আমি আসলে আমার গানটাই হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার জায়গা। হ্যাঁ, তো আমি শিক্ষকতা করতে গিয়ে আমি আমার গলাটাই নষ্ট করে ফেলছিলাম লেকচার দিতে দিতে। তখন আমি আহ শিক্ষকতাতে আর ওদিকে আর যাইনি, পড়াশোনা করি কিন্তু আহ পাশাপাশি আমার মানে আমার গানটাকে আমার খুব পছন্দ। আমি গান গাই রেডিও বেতারে, বেতার এবং টেলিভিশনে। ধন্যবাদ। অনেক লম্বা একটা ইন্ট্রোডাকশন দিলাম। শুনতে পাচ্ছি না আপু। আসলে জানার জন্য, পরিচয়ের জন্য তো ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে। আমরাও জানতে পারলাম অনেক কিছু এই মুহূর্তে। আপনার কর্মজীবন নিয়েও জানলাম, পড়াশোনা নিয়েও জানলাম। এবার একটু পরিবার নিয়ে জানতে চাই। পরিবার, আমরা 3 বোন। আমার বাবা প্রফেসর হিসেবে রিটায়ার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, বাংলা সাবজেক্ট আমার আব্বুর বিষয় ছিল বাংলা। বাংলার বিভাগ থেকে আব্বু রিটায়ারমেন্টের পরে আব্বু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে ছিলেন প্রায় 5 কি 6 বছর। এখন একেবারেই রিটায়ার্ড আছেন। আর আমার আম্মু একজন স্কুলের অধ্যক্ষ। আমরা 3 বোন, আমি সবার বড়। আমরা 3জনই গান গাই।
আমাদের আরো পরিচয় আছে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি আমরা সবাই সঙ্গীত শিল্পী, এবং একটা সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা আমাদের। আমাদের মানে আব্বু আম্মু ভীষণ গান ভালোবাসতেন আর কি, এখনো বাসেন। আহ সেই হিসেবে ওনারা মন প্রাণ দিয়ে ওনার তিন সন্তানকে সঙ্গীতের মানে এই পরিসরে আনার জন্য তারা মনে প্রাণে আগ্রহী ছিলেন আর কি। আবার আমাদের ভেতরেও নিশ্চয়ই সেই আগ্রহটা ছিল দেখে আমরা প্রত্যেকেই গান গাই, এবং প্রত্যেকেই বেতার এবং টেলিভিশনে গাই। এই আমার পরিবারের একটা ছোটখাটো একটা পরিচয় দিলাম। অনেক ধন্যবাদ আপু পরিচয়ের জন্য। এবার একটু জানতে চাই যে আপনার তো পছন্দ হচ্ছে গান গাওয়া, সঙ্গীত অনুরাগী শুধু নয়, আপনি সঙ্গীতকে আপনার জীবনের একটি অংশ হিসেবে নিয়েছেন এবং সবচেয়ে ভালোবাসা ভালো লাগার স্থান। তো বর্তমান সময়ে আপনার সঙ্গীত চর্চাটা মানে করছেন যে, সেজন্য আপনাকে মানে মানে এখন তো একটা ফ্যামিলি, আপনি নিজে একটা ফ্যামিলির পরিচালক। তো কিভাবে আসলে এটা মানে ম্যানেজ করছেন যে আপনি একজন শিল্পী হিসেবে আপনার শিল্প চর্চাটাকে কিভাবে এর সঙ্গে সামঞ্জস্যতা তৈরি করছেন? আম, আসলে আমরা আমি মনে করি যে আমরা যে কাজটা অনেক সময় আমরা কি করি, যে আমার যে কাজটা সবচেয়ে প্রিয় সেটা, সেই কাজটাকে, মানে আমি নিজে আমার জীবনেও দেখেছি এটা, সেই কাজটাকে আমরা তুলে রাখি। যে এটা খুবই শখ করে আমি, মনে করেন যে আপনি একটা খাবার খাবেন, এটাকে খুব শখ করে সময় নিয়ে আপনি খেতে বসবেন, সেজন্য খাবারটা তুলে রাখতে রাখতে কি হয়, অনেক সময় খাবারই নষ্ট হয়ে গেল, কিন্তু খাওয়া আর হলো না। হ্যাঁ, এরকম হয় অনেক সময়। তো আমাদের আমাদের খুব প্রিয় কিছু কাজ, যেমন অনেকে আবৃত্তি করতে পছন্দ করেন, অনেকে গান শুনতে পছন্দ করেন, কিন্তু আমাদের এত বেশি কর্মব্যস্ততা থাকে যে আমরা দেখা যায় ওটাই করতে পারি না। হ্যাঁ, তো আমি মনে করি যে আমাদের না এটা আইডেন্টিফাই করা দরকার যে আমার আসলে কোন কাজটা আমার খুব প্রিয়, অ্যান্ড ওই কাজটা নিয়ে আমাকে ওইটাকে আগে সময় দিতে হবে। আমি এই জিনিসটা আমার, মানে আমি সবসময় এটা গুরুত্ব দেই আর কি। কারণ তাহলেই বেঁচে থাকার আনন্দটা থাকে, আমি এটাই মনে করি। তো আমার কাছে মনে হয় যে গান গাওয়াটা, মানে গান জিনিসটা না, এটা আসলে শ্রোতাকে মুগ্ধ করার একটা ব্যাপার তো থাকেই। হুম। কিন্তু আমি সবসময় কি চেষ্টা করি, আমি না নিজেকে মুগ্ধ করার চেষ্টা করি। আমি চেষ্টা করি হচ্ছে যে আমি এটাতে আনন্দ পাচ্ছি কিনা। তো এই করতে গিয়ে আমি আসলে আমার যতই ঘরের যতই কাজ থাকুক না কেন, আমার যতই ব্যস্ততা থাকুক না কেন, আমি ওই একটু সময় পেলেই একটু সঙ্গীতে আমার, মানে আমি একটু গেয়ে নেই। হারমোনিয়াম নিয়ে অনেক সময় বসতে পারি না, কিন্তু একটা সময় তো বসি প্রতিদিন, কিন্তু সারাদিনই দেখা গেল আমি প্র্যাকটিস করছি, হাঁটতে চলতে ফিরতে। এটা মানে আমার খাওয়া ঘুমের মতো একটা ইম্পর্টেন্ট কাজ আমার, গান গাওয়া। এটা আমাকে কি বলে, এটাকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। খুব আনন্দ করে আমার জীবনটাকে আমি এনজয় করতে পারি সঙ্গীতের সাথে। তো এইভাবে আমার আসলে সময় দেওয়া হয়। ঠিক বলেছেন যে আসলে আমরা যে কাজটা করতে ভালোবাসি তখন যে সে কাজটা যদি আমরা করি, মানে যে মনের যে আমার একটা সন্তুষ্টি তৈরি হয় জীবনে, এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে অন্য কাজগুলোর কিন্তু আরো মানে দ্বিগুণ উৎসাহ বেড়ে যায় অন্য কাজগুলো করার ব্যাপারে। আর তখন যে মনের যে ক্ষোভটা থাকে না যে আমি এটা করতে পারলাম না, আমি এটা করতে পারছি না, এ কারণে দেখা যায় যে অন্য কাজগুলো কিন্তু অনেক গোছানো অনেক সুন্দর হয়। হয় না অনেক সময় যে একটা একটা বই পড়বো বলে বইটা তুলে রাখতে রাখতে বছরের পর বছর এরকম হয়, আমারও হয়, রেখে দিলাম, কিন্তু ওই বইটা যে পড়া হলো না, একটা আফসোস কিন্তু থেকে যায় না? তো কি দরকার আমার আফসোসের, আমি ওই কাজটা একটু করি, একটু একটু করে হলেও করি, অল্প অল্প করে করেও আমি করি, তাতে আমার কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলেই তাই। আম আসলে শত ব্যস্ততার মাঝে যে আমরা যারা আমাদের পছন্দটাকে জিইয়ে রাখি এবং সেই পছন্দ অনুযায়ী যখন কাজ করি, তখন মনের যে তৃপ্তিটা পাওয়া যায় এটাই আসলে মানে এখন ব্যস্ততম তো জীবনের একটা সময় হচ্ছে যে আমাদের জীবনের একটা সময় যে টাইমটা হচ্ছে আমাদের জীবনের ব্যস্ততম সময়।
হয়তো আবার সামনে হয়তো সেদিন আসবে যখন আবার আমরা মানে অখণ্ড অবসর পাবো, কি ঠিক না আপু? হুম হুম। তখন অবসর শেষ হবে না। তো আসলে করতে পারা আসলে অনেক তৃপ্তি, অনেক আনন্দ। এটা আসলে যারা আপনারা আছেন দেখছেন, নিশ্চয়ই তাদেরও ভালো লাগছে বিষয়টা জেনে। এবং আপনারা নিজেদের মধ্যেও যদি চর্চা করে দেখেন যে শত ব্যস্ততার মধ্যে আপনার পছন্দের জিনিসটা একটু একটু করে করেন, একসঙ্গে না পারেন ভাগ ভাগ করে করেন, আপনাদের ভালো লাগবে। আপু, এবার আপনি গান মানে গানটা চর্চা করেন, কোন ধরনের গান চর্চা করেন, সেটা নিয়ে একটু আলোচনা করতে পারেন, মানে পারেন আমাদেরকে জানাতে পারেন আপনার। আম, আমি বেসিক্যালি আমি আসলে যদি বলেন যে আমি তালিম নিয়েছি কিসের উপরে, আমি আসলে তালিম নিয়েছি আমি ক্লাসিক্যালের উপরে। হ্যাঁ, একদমই শাস্ত্রীয় সঙ্গীত, আহ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যেটাকে বলে, আমি তালিম দীর্ঘকাল তালিম নিয়েছি। আমি একদম আসলে গান গাই খুব ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে, যখন থেকে আসলে আমার মানে আহ হয় না, মানুষ বর্ষাস্তি একটা কিছু করতে যায়, ধরেন আমি জেনে শুনে একটা কাজ করতে গেলাম, সেটা সেটা ওই বোধ বুদ্ধিটা হওয়ার আগে থেকে আমি গান গাই। হুম, ধরেন 4 বছর বয়সে আমি প্রথম স্টেজে গাই গাই আমি, এবং প্রথম পুরস্কারও পাই স্কুলে সেটা। তো আহ তখন খুব মজার একটা ঘটনা আছে। তখন হলো স্কুলে আমাকে, আমি কিছু না জেনে শুনে না বুঝে শুনে আম্মু আমার 3টা সাবজেক্টের নাম দিয়ে দিল, গান, আবৃত্তি এবং আম, ছবি আঁকা। তো আমি প্রত্যেকটা সাবজেক্টেই আমার মানে প্লেস ধরে রেখেছি আর কি। সেই সময়ে বুঝি না কিছু, তখন ছবিও আঁকলাম, আবৃত্তিও করলাম, গানও গাইলাম, প্রত্যেকটাতেই 1 থেকে 3-এর মধ্যে আসলাম। তো আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম ছোটদের গ্রুপে। তো সেজন্য আমাকে স্টেজে গান গাইতে দিল। তো গান গাইতে বললো, তো আমি প্রায় 10 দিন যাবত একটা স্কুলের এক বড় আপুর সাথে আমি অনেক প্র্যাকটিস করলাম যে স্টেজে উঠে গাইবো। উনি হারমোনিয়াম বাজাবে আর আমি গাইবো। তো স্টেজে যখন গেলাম গান গাইবো, ওই আপু হারমোনিয়াম নিয়ে রেডি, আমি ঠিক স্টেজে দাঁড়িয়েই বলছি যে আমি নিজের হাতে বাজাবো, নিজে বাজিয়ে গাবো। তো এটা শুনে তো ছোট একদম 4 বছর প্লাস এরকম বয়স, এই শুনে তো আমাদের যারা সংশ্লিষ্ট অনুষ্ঠানের সাথে সবাই তো খুব ভয় পেয়ে গেল যে কি হবে এখন, তো অনুষ্ঠান একেবারে 12টা বেজেও যেতে পারে। কারণ আপনার রাজশাহী ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আমার স্কুল শুরু হয়, ওখান থেকে অডিটোরিয়াম ভর্তি হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং স্কুলের শিক্ষকরা এবং বাচ্চারা তো আছে স্কুলের। আমি বলছি আমি গাইবো। তো তখন এই অবস্থায় আম্মুকে ডাকা হলো অনুষ্ঠানের মাঝখানে, যে আম্মু স্টেজ ইয়ে থেকে দর্শকের জায়গা থেকে এসে আম্মুকে ডেকে নিয়ে আসা হলো যে আপনার মেয়ে নিজের হাতে বাজিয়ে গাইতে চায়। তখন আম্মু একটু চিন্তা ভাবনা করে বললো, আচ্ছা দেন দেখি ও বাজার গাইতেই যখন চায়। আমি বলছি যে হ্যাঁ আমি গাবো, পারবো। তখন একদম আহ আপনার এবং দিল। তখন স্টেজ তো অনেক বড় এবং অনেক উঁচু, আমাকে দেখাবে না, তখন স্টেজের উপরে যে টেবিল দিয়ে সেটার উপরে হারমোনিয়াম দিয়ে আমাকে বসিয়ে দিল আর কি, যেন দেখা যায়। আমি নিজেও খুব ছোট, তো হারমোনিয়াম একদম টেবিলের উপরে বসে হারমোনিয়াম বাজিয়ে পুরো গানটা গেয়ে ফেললাম আমি। হ্যাঁ, এই হলো আমার 4 বছর প্লাস ওই সময়ের গল্প। তো বাহ, সেই তখন, চার হ্যাঁ হ্যাঁ বছরে ফুল গান গেয়ে ফেলেন। আর এখন কি হ্যাঁ মনে আছে আপনি কি গান গেয়েছিলেন সেদিন? হ্যাঁ মনে আছে, আমি গিয়েছিলাম হচ্ছে লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে পায় না, ছড়া গান। হুম। ছড়া গান গিয়েছিলাম। তো গেয়ে ফেললাম একদম সাকসেসফুলি, এন্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, একদম দাঁড়িয়ে হাততালি টালি দিল, এত ছোট একটা বাচ্চা গেয়ে ফেললো। তো গাওয়ার পরে আমি তখন কিন্তু আমি একেবারে আনকশাস, মানে আমি যে পারফর্ম করছি, আমি যে গান গাই, এটা যে আমার একটা এক্সট্রা একটা একটা গুণ, এইসব নিয়ে আমার কোনো কোনো মাথা ব্যথা তো থাকে না ওই বয়সটাতে, তাই না? তো আমি কিন্তু এরকমই আনকশাস ভাবেই কখন যে আমার মানে শাস্ত্রীয় সঙ্গীত ভালো লাগে and আমি নজরুল সঙ্গীত পছন্দ করি, আনকশাস ভাবে এই জিনিসগুলি মানে আমার গলায় ভালো আসে, আমি গাইতাম খুব, মানে এই জিনিসগুলি আমি শিখতাম, গাইতাম, টানতো আর কি আমাকে। তো আমি নজরুলটা গাই এবং আধুনিক গাই রেডিওতে এবং টিভিতে। কিন্তু তবে এটা ঠিক যে আমি যে কোনো সুরেলা গান আমার ভালো লাগে, যেমন পাশাপাশি আমি রবীন্দ্রসঙ্গীতও গাই, আপনারা জানেন আমি ফোক গানও গাই।
আমি যেটাই ভালো লাগে আমার, মানে আসলে আমি সঙ্গীতের মধ্যে কোনো ভাগ করতে পছন্দ করি না। আমার কথা হচ্ছে যে সঙ্গীত তো সঙ্গীত, তাই না? মন চায়, সুর, যখন যে চায়। কথা, হ্যাঁ, যেটা আমাকে টানবে, আমার যদি গাইতে, গানটা যদি শুনে আমার যদি গাইতে ইচ্ছা করে, এখানে আমাকে কে বাধা দিবে? আমি সেটা গাইতে পছন্দ, আমি সব গান গাইতে পছন্দ করি। এটা আমার একটা মানে ইন্টারেস্ট আর কি। আমি সব ধরনের, যে কোনো ভাষার, যে কোনো হতে পারে, যে কোনো রকমের গান, কীর্তন বলেন, আধুনিক, উম রবীন্দ্র, নজরুল, ফোক, সব গাই, বিভিন্ন ভাষার গান গাই, ভালো লাগে। আসলে ঠিকই বলেছেন। আসলে মন যেটা চায় সেটা কেন করব না, ঠিক না? আর এটা একটা ব্যাপার আছে, সব মানে ধরেন আমি তো গান শুনি, তো সবসময় কিন্তু সব গান শুনতেও মন চায় না, সেরকম আবার সবসময় সব গান গাইতেও মন চায় না, সেটাও একটা হ্যাঁ, ব্যাপার। ডিপেন্ডস অন মুড, তাই না? আজকে তাহলে প্রতিদিন আমাদের আপনি, গান শোনাবেন কিনা আমরা আমাদের লেডি আড্ডায়? হ্যাঁ, গান তো শোনাতেই পারি, গান শোনাতে পারি। এখন আচ্ছা, গাইবো? হ্যাঁ, আপনার পছন্দ মতো একটা গান শোনান, তারপর আমরা আবার একটু গল্প করবো। পছন্দ মতো গান গাইবো। আচ্ছা, আমার খুব পছন্দের একটা, আমি নজরুল সঙ্গীত গাই, খুবই পছন্দের আমার। গানটা একটু আনকমন, সচরাচর খুব কম লোকে, আমি আমি অনেক খুব কম লোককে গাইতে শুনেছি গানটা। আমার খুব ছোটবেলায় শেখা, গানটা আমি একটু গাই, কাব্যগীতি এটা। আমি রুবা আসলাম দিনা অবশ্য লিখেছে, আপুর কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতও গাইবো। আগে এটা, আসলে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা একটু বলে নেই। রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা হলো, আমি রবীন্দ্রসঙ্গীত আসলে হাতে কলমে শিখিনি কখনো, কিন্তু আমাদের বাড়িতে খুব রবীন্দ্রসঙ্গীত শোনার একটা চল ছিল। হ্যাঁ, মানে আমার আব্বু আম্মু, আমাদের সকাল শুরু হতো গান শুনে শুনে। হ্যাঁ, তো এই এই জিনিসটা আমাদের আমাদের কান তৈরি করে দিয়েছে আর কি। গান গাইতে হলে কান তৈরি হতে হয়, কিন্তু এটা একটা কথা কিন্তু প্রচলিত আছে যে আমি যদি গায়িকা বা গায়ক হতে চাই, আমার কিন্তু কান তৈরি হতে হবে আগে, মানে আমার শোনার কানটা তৈরি হতে হবে। আমার ওই মনটাও জিনিসটা তৈরি আমাদের, করতে হবে। হ্যাঁ, মন তো সেভাবেই, গান তৈরির সাথে সাথে মনটাও তৈরি হয়ে যায়। তা আমাদের কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে আমাদের আসলে গান তৈরি হয়েছে। সেখান থেকে আমি উঠে এসে রবীন্দ্রসঙ্গীতের নজরুল সঙ্গীতের মেজর করলাম বলতে গেলে। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা তো আসলে ছাড়া যায় না। তো আমি ভীষণ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি এবং গাই। তো আজকে এখন একটু নজরুলই গাই, পরে একটু পরে আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত গাইবো, বললেন যেহেতু। আচ্ছা, ঠিক আছে। সেই দিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল আমার নয়নের পানে, চেয়েছিল আমার নয়নের পানে, সেদিন তব নয়ন, শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, জেগে উঠেছিল কুহুকে কার একসাথে, অধীর আবেগে দুলে উঠেছিল মনে বহু আগুন, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, হে প্রিয় সেদিন আকাশ হতে কি
তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে কি বাঁকা চাঁদ উঠে ছিল হেসে, শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণে নারায়ণ, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল মন নয়নে পানে, চেয়েছিল মন নয়নে পানে, সেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ, সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, শুভ দৃষ্টির ক্ষণ, শুভ দৃষ্টির ক্ষণ। ধন্যবাদ। আপু কথা শুনতে পাচ্ছি না। সরি, খুব ভালো লাগছিল, শুনছিলাম করে। ভালো লাগে, আপনার কণ্ঠটা খুব সুন্দর, মিষ্টি। অনেক ধন্যবাদ। আর যেটা পরে সেটা হচ্ছে খুব দরদ দিয়ে গান। আসলে গানটা শুধু যে গলায় গাইলেই তুললেই হয় তা না, আমার কাছে মনে হয় গানটা হৃদয় দিয়ে, মানে হৃদয়ের একটা সম্পর্ক আছে গানের সঙ্গে। অবশ্যই অবশ্যই আপনি একদম। হৃদয়ে না দিতে পারেন, মনকে না দিতে পারেন, তো যেটা যত সুন্দরই হোক, যত বিখ্যাত গানই হোক, সেটা আসলে শুনে আপনার চোখ ছলছল হয়ে উঠবে না বা হৃদয়টা কেঁপে যাবে না, এটা আমার মনে হয় আর কি। একদমই কারণ গানের সাথে মানে সুর লয় তাল, এটা তো হচ্ছে আপনার সঙ্গীতের একটা অংশ। আরেকটা পার্ট হচ্ছে যেটা গানটার একটা কবিতা থাকে। হ্যাঁ, গানটার ভেতরে একটা লিরিক থাকে, তাই না? লিরিকটাকেই কবিতা বলছি। তো ওই গানটাকে, ওই কথাগুলোকে তো আমাকে একবারে ভেতরে নিয়ে নিতে হবে। আমি যদি গানটাকে গাইতে চাই, গানটার ভাবটা ধরতে হলে আমাকে তো গানের কথাগুলোকেই আগে একেবারে ভেতরে, আমার মনের ভেতরে নিয়ে নিতে হবে। হ্যাঁ, আমার করে নিতে হবে জিনিসটা, তাই না? আমি যখন এই গানটাকে আমি আমার করে নিতে পারবো, এই কথাগুলোকে আমি আমার মনের কথা বলে আমি প্রকাশ করতে পারবো, তখনই সেটাকে আমি মনে করি যে আসলে গানটা আসলে সার্থক হয়। তখনই সবচেয়ে শুনতে ভালো লাগে এবং শ্রোতার সাথেও নিজেকে কানেক্ট করা যায় আর কি। ঠিক, আসলে ঠিক বলেছেন যে আসলে এটা একটা মানে গানের একটা বিশাল মানে বিষয়, যেটা হচ্ছে যে হৃদয়ে ধারণ করা। হৃদয়ে যে শুনছে সেও কিন্তু হৃদয়ে ধারণ করতে পারলেই শোনা হচ্ছে। গান শোনাটা শুধুমাত্র কানে শোনা নয়, যে আমি শুধু বিটটা আমার কানে গেল, আমার মস্তিষ্কে লাফালাফি করলো, আমি গান খুব শুনলাম বা বুঝলাম, বিষয়টা আসলে এরকম নয় বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে গানটা আসলে হৃদয় দিয়ে ছুঁয়ে দিতে হয়, তাহলেই আসলে গানটাকে বোঝা যায়। এবং সেই যে গানের যে মানে ছন্দটা, সেটাকে ধারণ করা যায়। মর্মার্থটা অনেক ভালোভাবে উপলব্ধি যেমন করা যায়। তা আপনার আমি ছাত্র আমি চলে দেখি আসছে। মধ্যে চলে আসছে। তাইম কেমন আপনি আছো? ভালো। ভালো। তারপর তাইম আজকে একটা কেমন গান ছিল? শোনাবে আম্মুর অনুষ্ঠানে, একটা গান শোনাবেন আজকে আম্মুর অনুষ্ঠানে? একটা গান শোনো। তাইম আম্মু
কতটা ভালোবাসে একটু দেখাও তো, সাহেব আম্মুকে কতটা ভালোবাসে। একটু ভালোবাসো? কি পরিমাণ ভালোবাসা আমাকে একটু দেখাও, একটু দেখাও। ওহো। হ্যাঁ, তার মাকে হচ্ছে তার দুনিয়া। সে মাকে অনেক ভালোবাসে না সাহিব? আমাকে বার দিয়ে যাও। বাই বাই। সাহেব অনেক ভালোবাসে, আমি জানি সেটা। এজন্যই প্রশ্নটা করলাম। আরে ওর ভালোবাসা হচ্ছে এই মানে এতই ভালোবাসা যে আমার কোভিড এর সময় তাকে আমি দূরে রাখতে পারছিলাম না। আমার তো কোভিড হয়েছিল 2 বার, আপনি জানেন। কিন্তু ওকে বলি আমি যে বাবা তুমি একটু আমার থেকে দূরে থাকো, আমি তো অসুস্থ। তো মা তোমার কাছে থাকলে কি হবে? তোমারও হয়ে যাবে। আমি বললাম তোমারও কোভিড হয়ে যাবে। তখন ও বলছে আমার হয়ে যাক, অসুবিধা নাই, তো আমি তোমার পাশেই বসে থাকবো। আসলে তাই। এই হলো গিয়ে বাচ্চাদের ভালোবাসা। না, সাহেব আসলে অনেক ভালোবাসে। বাচ্চাদের ভালোবাসা আসলে আপু মানে আম, সব বাচ্চা মানে মাকে ভালোবাসবে, মা বাচ্চাকে ভালোবাসবে, এটা আমরা জানি যে হ্যাঁ এটা সত্য। কিন্তু অনেক ক্ষেত্রেও কিন্তু এটার মধ্যে একটু তফাৎ থেকে যায়। কারণ ভালোবাসা যেটা বলে যে একটা বন্ধন তৈরি হয়, যে কয়েকদিন আগে একটা দেখলাম একটা রিসার্চ পেপারে, যে বাচ্চাদের সাথে বন্ধনটা তৈরি হয় আসলে স্পর্শে। মানে স্পর্শ দিয়ে বাচ্চারা আসলে বন্ধনটাকে নিয়ে নেয়। যে আমরা যেমন মানে সে বন্ধনটা আসলে মার স্পর্শ তো বাচ্চা আসলে জন্মের আগে থেকে শুরু করে। কারণ মার সঙ্গে বন্ধনটা বাচ্চার আসলে অনেক শক্ত। যে যে অনেকেই কথাটা বলে থাকেন যে আপনার বাচ্চারা মানে মা হচ্ছে একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে যার কাছে বাচ্চারা হচ্ছে সবকিছু 100% তার চাওয়া মার কাছে। যত অভিযোগ অনুযোগ, ভালো লাগা ভালোবাসা সবই তার মার কাছে চাওয়া। এবং এমন ভাবে মানে এমন বন্ধু মা যে আর কারো কাছে কিন্তু মানে আর সে এরকম ভাবে চায় না। মানে তার কাছে চাওয়ার বিষয়টা আলাদা মার কাছে, সেই সব বাচ্চার ক্ষেত্রে মোটামুটি এক। কিন্তু বিশেষ করা হচ্ছে আবার বিশেষ উদাহরণ যে নাই পৃথিবীতে তা না, সেটাও আছে। কিন্তু আসলে সাহেব আপনাকে অনেক ভালোবাসে, আমি একটু ফিল করি। এবং এই ভালোবাসার মধ্যে কোনো ভালোবাসার মধ্যে যে একটু দূরত্ব থাকে ওর নেই। ও 100% মাকে খুব ভালোবাসে। এই হ্যাঁ ভালোবাসা থাকে সেই শুভকামনা হ্যাঁ, রইল। সেটাই সেটাই, দোয়া করবেন ওর সুস্থতা, দোয়ার জন্য দোয়া করবেন সবসময় যেন সুস্থ আপনার থাকে। একটা বাচ্চা সাহেব, আশা করি অনেক বড় ভালো একজন মানুষ হবে ও। মনটা অনেক তার ভালো। হ্যাঁ, খুব ভালো, মনটা খুব ভালো। এটা ঠিক। আমি সেটাই চাই যে আমার সন্তানরা মানুষের মতো মানুষ হোক, একদম লিটারেলি। আমি আহ, আহ, মানুষ বলে না যে আমার সন্তানটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, বা বড় হয়ে কি হবে তুমি। আমি একদম একদম আক্ষরিক অর্থে আমি মনে করি যে প্রথমে একদম ভালো মানুষ হওয়া দরকার। যদি ভালো হ্যাঁ, মানুষ না হয়। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এমনকি সে যদি একজন ড্রাইভারও হয়, সে যদি একজন রিক্সা চালক হয়, সেটার হুম, প্রত্যাশা হচ্ছে সে একজন ভালো মানুষ কিনা। প্রথম যেমন প্রথম ইদানিং কাজ। যে আপু যে যা কিনতে যাচ্ছি মনে হচ্ছে কেন যেন আমি একটা চাচ্ছি ঠিক একসাথে মিলছে না। ঠিক মনে হচ্ছে সততার খুব অভাব, জিনিসটা খুব ফিল করছে। এই কোভিড এর পরে মনে হচ্ছে এটা অনেক বেড়ে গেছে আর কি ব্যবসায়ীদের কাছে। তো এটা নিয়ে আসলে আমি খুব মানে বিরক্তও বলতে পারেন, খুব আপসেটও বলতে পারেন। যে আসলে যদি আমরা সবাইকে কাউকে বিশ্বাস না করতে পারি, তাহলে আসলে মানুষের সম্পর্ক কিন্তু বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে। যে সম্পর্কটা বিশ্বাস ভালোবাসায় তৈরি হয়, এর চেয়ে বড় সম্পর্ক কিন্তু আর নাই। যে আপনার আর আপনার প্রতি আস্থা আছে দেখে আমি জানি যে আপুকে এটা করলে বা এটা বললে তার কাছ থেকে এরকমটাই পাবো বা এরকমটাই হবে। এই যে যে আস্থা ভিত্তিটা তৈরি হয়, এটা তো আমাদের আসলে সমাজের প্রতিটা স্তরের কাছে এটা আমাদের চাওয়া, যে আমার বাসায় কাজ করছেন, আমি যার ওখানে কাজ করছি, প্রত্যেকের কাছেই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে প্রত্যেকের, প্রতিটা মানুষেরই। কিন্তু কোথায় যেন আমরা মনে হচ্ছে যে দিন দিন এই মানে তারটা আস্তে আস্তে ছিঁড়ে ফেলছে, আলাদা হয়ে যাচ্ছে। আমি ফিল করছি আর কি, কষ্ট হচ্ছে। মানে আহ মানবিক ভাবে ভাবলে এটা আসলে কষ্ট লাগছে যে মানুষকে আসলে আনুগত্য যাচ্ছে। সবাই চাচ্ছে দৌড়, মানে সবাই শুধু পেতে চাচ্ছে, দৌড়াতে চাচ্ছে। হ্যাঁ, আসলে ওই যে এগুলি হচ্ছে সব ব্যাপারটা হলো কি যে মানে মনে করেন আমরা তো আহ সময়ে যদি বলি
এখন আমরা একেবারে পুঁজিবাদী একটা সমাজ ব্যবস্থায় চলে আসছি। সবকিছু হলো আমরা আমরা টাকা পয়সা দিয়ে হিসাব করে চলি, হ্যাঁ। মানে এখন ওই দেয়া নেয়ার ব্যাপারটা, মানে একটা যে আপনার বস্তুগত চাইতে আমরা যে একটা ভাবের যে একটা বিনিময়ের ব্যাপার থাকে, ওখানেও তো একটা দেয়া নেয়ার ব্যাপার থাকে। ওই জিনিসটা থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি আসলে এখন। আহ আমি ওই দিন বসে বসে নিজেই বসে বসে ভাবছিলাম যে একটা সময় মানুষের কিন্তু এত টাকা পয়সাও লাগতো না, কিন্তু ওদের তো জীবন চলে যেত, তাই না? কিভাবে? তখন মানে মনে করেন যে একটা খামার ভিত্তিক সমাজ ছিল, মানে পরিবারগুলি ছিল একটা খামার ভিত্তিক পরিবার, মানে একটা পরিবার একটা খামার। ওরা ওদের খাওয়া দাওয়া সবকিছু ওখান থেকেই করছে, ওখান থেকেই তাদের সব কর্মসংস্থান, মানে ওখানেই সবকিছু, হ্যাঁ। তো আমি বলছি না যে এটাই বোধহয় ভালো ছিল বা ওই বিচারে আমি যাচ্ছি না, কিন্তু তখন কিন্তু ভালো থাকতে হলে টাকা দরকার ছিল না, ক্যাশ। এখন কিন্তু মানুষের ভালো থাকার প্রথম আহ মানে অনুষঙ্গটাই হচ্ছে কি? টাকা। টাকা লাগবে। মানে মানে ওই জিনিসটা বেসিক্যালি মানুষ মনে করছে। আমি যদিও একদম মনে করি না যে আসলে টাকাই হলো সবকিছু, আমি একদম মনে করি না, আমি আবার একটু ভাববাদী। আমি কিন্তু মনে বস্তুবাদী। করি না, কারণ আপনার অনেক টাকা আমি থাকলেই একদম যে আপনি মনে করি অনেক না। ভালো থাকবেন এরকম বিষয় না আসলে। এটা আমি হ্যাঁ, মনে করি। আমার কথা হচ্ছে যে আমার মানে মানে আমার বেঁচে থাকতে আমার টাকাটা খুব জরুরি না, তবে জরুরি, হ্যাঁ দরকার, কিন্তু তাই বলে ওইটার জন্য আমি কি আমার ভাবগত দিকগুলিকে আমি বাদ দিয়ে দিতে পারবো? বা ওইটা দিয়ে তো আর ভাব কেনা যায় না। আমি আমার মানে একটা মনুষ্যত্ব বোধ টাকা দিয়ে তো কেনা যায় না, না, তাই না? এটা তো আমার ইনবর্ন থাকতে হয়, বা আমি যে ধরনের কোনো একটা জিনিসই পরিবেশে টাকা বড় দিয়ে হচ্ছে। না। এটা বলতে পারেন যে মানবিক যত জিনিস আছে, ঠিক হ্যাঁ, আছে, টাকা দিয়ে শুধু আপনি খাবারটাই কিনতে পারবেন, আপনি হয়তো সেবাটা কিনতে পারছেন, কিন্তু যদি যেটা মনের ব্যাপার এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি আন্তরিকতা কিনতে পারবেন না, আপনি পাবেন না, মন কিন্তু তাই কেউ না? দেবে না। মন কিনতে পারবেন না, আপনি আন্তরিকতা কিনতে পারবেন না, হ্যাঁ, তাই না? ভালোবাসা কেউ দেবে না। আবেগ কিনতে পারবেন না আপনি, তাই না? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখা যায় না কিন্তু, ছোঁয়া যায় না, বাট এটাই আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ আর কি, যে মানুষের আবেগ ভাব, ভেতরকার যে আহ ভাবগত দিকটা, হ্যাঁ, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আসলে প্রত্যেককে আগে মানুষ হয়ে উঠতে হবে, তারপরে হচ্ছে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, রিক্সা চালক হও, তুমি ব্যবসায়ী হও, তুমি যাই হও, প্রথমে মানুষ হতে হবে, তাই না? ঠিক এটা সব প্রফেশনের জন্য আসলে খুব সত্য, যে আসলে আমাদের শুধু আরেকটা হচ্ছে যেমন ধরেন আমাদের ডিমান্ড, আমরা মানুষরা খুব, যেমন ধরেন আগে আমরা যখন একটা টিভি কিনতাম সেই টিভি আমরা কত বছর চালাতাম ভেবে দেখেন তো, বা একটা ক্যাসেট কিনেছি এখনো মনে হয় আছে, এখনো যদি টেপটা হ্যাঁ, চালু করি ওটা চলবে, কিন্তু এখন চলবে, আপনি হ্যাঁ। এখন আপনি যাই কিনবেন, টিভি কিনবেন 3 বছর, ওই যে একটা গ্যারান্টি দেয় 6 বছর, 3 বছর পার্সে, তো 3 বছর চলে, 3 বছর পর আর চলে না। এখন আমরা বলছি যে আমাদের ডাটা সব থেকে যাবে, আপনার কি বলে এটাকে, সফটওয়্যার, মানে সফট ডাটা থেকে যাবে, এটা কখনো ডিস্ট্রয় হবে না, হ্যাঁ। কিন্তু আমি আসলে দেখতে পাই কি আমাদের, মনে করেন যে ডাটা তো থেকে যাবে, যদি ডাটা যে জিনিসটা ক্যারি করছে সেটা ঠিক থাকে, তাই না? হঠাৎ করে দেখা গেল যে কোথাও একটা সাইবার কিছু একটা সমস্যা তৈরি হয়ে গেল, একেবারে সব ডাটা গেল আমাদের। হতেই তো পারে না? অনেক, না, এমন তো হ্যাঁ, হতে পারে যে ব্যবস্থায় ধ্বংস হয়ে গেল পৃথিবীতে, তাহলে হ্যাঁ, আমরা হ্যাঁ, কোথায় ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, একটা সিডি একটা পেন ড্রাইভ ধরেন, আমি ছোট্ট করে বলছি একদম, যে একটা সিডি একটা পেন ড্রাইভ শেষ হয়ে গেল তো আমার, এখন ড্রাইভ নষ্ট হয়ে গেল তো আমার গেল সব, হ্যাঁ। কিন্তু সেই সময় আপনি চিন্তা করেন নথিগুলো, সেই কাগজে পেপারের নথিগুলো, হ্যাঁ, ইঁদুর খেলেও তারপরেও কতটাই, কতটা আমরা প্রিজার্ভ করতে পারি আমরা সেই সময়কার, মানে অনেক বেশি, আমার কাছে মনে হয় যে ওই সময় অনেক বেশি ডিউরেবল ছিল, আমার কাছে মনে হয় ওল্ড ইজ গোল্ড, আমি কেন জানি পুরানকে আঁকড়ে ধরতে চাই। একটা পাটি থেকে শুরু করে সেগুলো যতদিন টেকসই হতো, এখন আমরা কি আনি যে নতুন, আমার বাসার নতুন পর্দা দিতে হবে, আমার নতুন ফার্নিচার দিতে হবে, আমার নতুন গাড়ি কিনতে হবে, মানে এটা সবসময় আমরা ডিমান্ড করতে থাকি, আফসোস করতে থাকি যে আমার নাই, অমুকের আছে, তমুকের আছে, কিন্তু আসলে কিন্তু এটা প্রকৃতির জন্য কিন্তু আমরা খুব খারাপ একটা কিছু বহন করে আনছি। আপনি যে কাপড়টা খুব বেশি করে পরবেন, একদম ছেঁড়া পর্যন্ত ওয়েট করবেন, ওই কাপড়টা কিন্তু মাটিতে খুব দ্রুত মিশে যাবে, কারণ কি ও আপনার ঘামে
ওটা একদম দুর্বল হয়ে যাবে। কিন্তু যে কাপড়টা আপনি কম পরবেন সেটা যখন আপনি মাটিতে ফেলবেন, এটা কিন্তু অনেক মানে হাজার খানেক বছর লেগে যাবে ওটা পচতে। তো যখন ও পচছে না, ও মাটিতে মিশে যাচ্ছে না, ততদিন পর্যন্ত কি ও কিন্তু ওই প্লাস্টিকের মতোই আচরণ করছে। তো আমরা কি করছি, আমরা যত জিনিস রাস্ট করছি, যত জিনিস ওয়েস্ট করছি, এটা কিন্তু আমাদের প্রকৃতির জন্য তত খারাপ। যে এখন তো আমরা প্রচুর টিস্যু ব্যবহার করি, যেমন আমি খুব রাগ করি, এত কেন টিস্যু ব্যবহার, টিস্যু আছে ঠিক আছে, কম ব্যবহার করো, যেটা টিস্যু না হলেও চলে সেটা ব্যবহার করো। সারাক্ষণই যে একটা ধুতে একটা চামচ ধুয়েও টিস্যু দিয়ে মুছতে হবে, কেন? টিস্যুটা আমরা যে একসময় ছিল টাওয়াল দিয়ে মুছতো, গামছা দিয়ে মুছতো, সেটা কি হতো না? সেটা শুরু করো, তাতে কি হবে, একটা গাছ কম কাটা পড়বে, ঠিক না? মানে এটা কিন্তু একটা ব্যাপার যে আমরা যদি কম ব্যবহার করি, অর্থনীতি কি বলে, অর্থনীতি বলে যত বেশি ব্যবহার করবেন, যত উপযোগ তৈরি হবে, তত কি হবে, আপনার যোগান বৃদ্ধি করতে হবে, তত কলকারখানা তত চলবে, ইকোনমি চাঙ্গা হবে, এটা বলে। ইকোনমিক। তা ওইদিকে কিন্তু আমার পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে মানে আমরা যেটা হচ্ছে প্রকৃতি তো একসময় প্রতিশোধ নিবেই, তাই না? প্রকৃতি তো তার প্রতিশোধ নিবেই, ন্যাচারাল। এটা তো স্বাভাবিক যে আমরা যদি প্রকৃতির উপরে অত্যাচার করি, তো সে তো অবশ্যই এক সময় না এক সময় আমাদের উপরেই প্রতিশোধটা নিবে, তাই না? যার জন্য কিন্তু আমরা যথেষ্ট ভুগছি, তাই না? আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমাদের কারণেই, হ্যাঁ, হ্যাঁ, আপনার যেটার ঝড় জন্য তারপর আপনার যেটা অগ্নিকাণ্ড, ইসের যেটা আপনার বন ফায়ার, যেটা ওয়াইল্ড ফায়ার, এটা বেড়ে গেছে। হুম, এতে কি হচ্ছে, কার্বন তৈরি হচ্ছে, মানে আরো খারাপ হচ্ছে, ভালোর দিকে না, যে আমরা দিন দিনই আরো খারাপের দিকে যাচ্ছি। তা প্রযুক্তি সেটাই। দিয়ে আসলে আমরা কতদিন বেঁচে থাকতে পারবো? প্রযুক্তি হয়তো দিন দিন বাড়বে, আমরা হয়তো আরো বেটার কিছু করব, কিন্তু আসলে জানি না প্রযুক্তি দিয়ে মানব সভ্যতা কতদিন টিকে থাকতে পারবে। এটা এখন আসলে চ্যালেঞ্জের মুখে আমি মনে করি, কারণ আবহাওয়া তবে তো আমার মনে হয় যে হ্যাঁ, প্রযুক্তি পাশাপাশি এখন যেমন ধরেন আজকে থেকে 10 বছর আগে আমরা কিন্তু খাঁটি সরিষার তেল পেতাম না। এখন কিন্তু আবার খাঁটি সরিষার তেল, নারকেল তেলের একটা সময় চলে আসছে। মানুষ কিন্তু আবার সেই খাঁটির দিকে চলে যাচ্ছে। ঘুরে ফিরে আমরা কিন্তু আবার কি একটু প্রকৃতির দিকে আমরা ফিরে যেতে চাই। আমার যতই ইট কাঠের দালান থাকুক, আমরা চাই একটু। গোলমাল আছে, কেমন গোলমাল, যেমন ধরেন যেটা বলবে হচ্ছে খাঁটি, সেটা খাঁটিতে হলে কিন্তু সেটা তারা চেষ্টা করছে বেশিতে বিক্রি করা। আর যেটা ধরেন আমরা খাঁটি বললাম না, একসময় কিন্তু ওইটাই বেশি দামে বিক্রি করতো। সবকিছু বেশি কালার, বেশি রং, বেশি মিষ্টি, সব বেশি বেশি দিলে কিন্তু ওইটাই একসময় বেশি দামে বিক্রি করতো। তো যখন আবার ভেজালটাকে। খাঁটি বলে যেটা বিক্রি করছে, এটা যখন আপনার এলিট হয়ে গেল, তখন দেখা যাবে এটার মধ্যেও আবার শুরু হয়ে যাবে নতুন কিছু করা। মানে সেইটা ঠিক তো ব্যবসায়িক সেক্ষেত্রে একটা মেন্টালিটি থেকে, হ্যাঁ, যে অনেক বেশি সেল করতে হবে, অনেক বেশি এটাকে আহ, আমাকে উপজি বানাতে হবে, সেই। কিন্তু আমার আপনার পক্ষে তো সম্ভব না যে এই দুনিয়াটাকে চেঞ্জ করে ফেলা, সবাইকে না একটু আমি একটু করে। আমি আমার কাছ থেকে চেষ্টা করি যে আমি কতটুকু কম ইউজ করতে পারি। আমি যদি একটু হ্যাঁ, কম করতে পারি, মানে আমি ব্যক্তিগতভাবে আমি মানে প্রত্যেকের যদি আমরা ব্যক্তিগতভাবে একটু একটু করে আমরা ভালো চর্চাটা করি, তাহলে নিশ্চয়ই সামষ্টিক ভাবে এটার পরিবর্তনটা আসবে আশা করি, নিশ্চয়ই। হুম, আচ্ছা আচ্ছা, কোথায় একটা গান শুনতে পারি গল্পের ফাঁকে? আমাদের অনুষ্ঠানও মনে হয় প্রায় শেষের দিকে। আচ্ছা, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই। একটু আগে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিল হ্যাঁ, না আপু, মনে হয় না। আচ্ছা, আমি একটা ফাগুনের একটা রবীন্দ্রসঙ্গীত গাই। আচ্ছা, বসন্ত চলছে। উম, যদি তারে নাই চিনি গো, সে কি, যদি তারে নাই চিনি গো, সে কি, সে কি আমার নিবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে, জানি নে, যদি তারে নাই চিনি গো, সে কি, সে কি আপন রং
একটু চেষ্টা করলাম। না, খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপু। এই একদম মানে দুপুরের পরপরই আপনাকে হাজির করেছি। আচ্ছা, ভালো লাগছে আজকে আপনার সাথে কথা হ্যাঁ, বলতে। অনেক ধন্যবাদ, অনেক গল্প হলো। এবার আপনার সেটাই। কাছ থেকে আরো কিছু শুনতে চাই, শুনে আপনার নিজেকে নিয়ে কিছু বলুন আরো, তারপর আমরা আজকে মতো প্রায় শেষ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আসলে প্রযুক্তির কিছু ভালো দিকও তো আছে। একটু আগে আমরা প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম, দেখেন প্রযুক্তির কিছু ভালো দিকও আছে। ঠিক আছে, কিন্তু আমরা আড্ডা দিচ্ছি। এই যে আমরা না হয় এই আড্ডাটাও তো দিতে পারতাম না, তাই না? এটা হচ্ছে হ্যাঁ, একটা কথা। যার তারপর যার মনে করেন যে কোভিড এর মধ্যে যে আমরা একেবারে ঘরবন্দি হয়ে গেলাম, হঠাৎ করে আমরা কি জানতামও যে আমাদের এই অবস্থাটা হবে? সেই সময় কিন্তু প্রযুক্তি আমাদেরকে মনে করেন যে ভালো বা মন্দ যাই হোক খোঁজ খবর দিয়ে প্রত্যেকের খোঁজ খবর অন্তত নিতে পেরেছি আমরা প্রযুক্তির জন্যই তো, তাই না? তাই যেমন না? ধরেন অনেকের সঙ্গে পরিচয় হয়তো কোনো অনেকদিন আগে বিভিন্ন দেশে চলে গেছে, হ্যাঁ, এই হ্যাঁ, প্রযুক্তিগুলো কিন্তু তারা একটা আছে যে আমার পাশের বাসার খোঁজ না জানলেও কিন্তু তাদের খোঁজ জানি, তারা কি করছে, কেমন আছে। অবশ্যই এটা হ্যাঁ, প্রযুক্তির মানে হ্যাঁ, বিশাল কৃতজ্ঞ। একটা অবদান। মানে এই এই সময়ে যদি প্রযুক্তি না থাকতো তাহলে তো আমাদের, আমি একদম ভাবতেই পারি না যে আমাদের কি কন্ডিশনটা আমাদের হতো আর কি, তাই না? এর মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়েছি কোভিড সম্পর্কে, পুরো পৃথিবীর পরিস্থিতি জানতে পেরেছি। ইভেন বাচ্চাদের পড়াশোনাও কিছুটা হলেও কন্টিনিউ করা গেছে প্রযুক্তির জন্য। এখনো তো চলছে এখনো প্রযুক্তি। সেটাই, হ্যাঁ সেটাই। আমরা এভাবে ঠিক আছে, আমরা আছে অনেক কিছু পাওয়ার আছে, ভালো অনেক দিক আছে। আবার হুম, মানে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি তাহলে ভালো দিক আছে, আর যদি আমরা হ্যাঁ, ভালোভাবে ব্যবহার না করতে পারি, এটার মন্দ দিকেরও সবকিছুই কিন্তু তাই। কোনো শেষ নেই। আসলে দুটো সব দিকই আছে। জায়গারই ভালো ভালো খারাপ দিক আছে। সেটাই। সেটাই, কে ব্যবহার করলো কিভাবে, এটাই হচ্ছে বিষয়, যে কে আমরা কিভাবে ব্যবহার করছি। সেটাই ভালোর সাথে থাকা উচিত আর কি, আমি মনে করি। কেউ বলেছে, তাই না? সব কিছু থেকে ভালো, ভালোটাকে নিয়েই আমরা সেই চেষ্টাটাই করি, তো আপু, তাই না? আজকের মতো তো আমরা কি বিদায় নিয়ে চলে যাব? আজকের মতো বিদায় নেই তাহলে। আহ আশা রাখছি আবার আপনাদের সাথে আড্ডা হবে। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাকে এখানে ইনভাইট করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এসেছেন, আমাদের এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এর জন্য। আর যারা সবাই দেখছেন, সুস্থ থাকবেন। দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দেখার জন্য। আপনাদের জন্য কোনো সাজেশন থাকে আমাদের জন্য অবশ্যই দিবেন। আর আপু অনেক সুন্দর গান গায়, সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন। আপু আমাদের সঙ্গে মাঝে মাঝে অনলাইন আর্টিস্ট গুলো আসে অনুষ্ঠানে, মাঝে মাঝে আমাদেরকে সময় দেয়। এই জন্য আপুকে এখানেও আরেকবার ডাবল ধন্যবাদ দিচ্ছি। আজকের মতো এখানে বিদায় আপু, আল্লাহ হাফেজ। বাই বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ। আপনি ভালো থাকবেন।